হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন গল্প নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এই গল্পটা আমি আমার এক প্রতিবেশীর কাছ থেকে শুনেছিলাম। সে শুনেছিল তার এক বন্ধুর কাছ থেকে। সে যেভাবে তার বন্ধুর কাছ থেকে শুনেছিল, আমি ঠিক সেইভাবে বলার চেষ্টা করছি। সুমনের মায়ের আত্মাকে যে রাতে হাজির করেছিলাম, সে রাতের মতো ভয়াবহ রাত আমার জীবনে দুটো আসেনি। এখনও সে কথা মনে হলে গা শিউরে ওঠে, এই লোম খাড়া হয়ে ওঠে। আপনাদের যদি দেখাতে পারতাম তবে দেখাতাম। না থাক, আজ সে গল্প করব না। গল্পটা শোনার পর আপনারা রাতে ঘুমোতে পারবেন না। আর সত্যি বলতে কি, আমারও কেমন কেমন যেন লাগছে। ইচ্ছে হচ্ছে না সে কথাগুলো আবারও মনে করি। আবার গল্পটা শেষ না করে উঠতে ইচ্ছে করছে না। যত ভয়ঙ্করই হোক না কেন, আমার মতো তো আপনারা ভীতু নন। তাহলে শুরু করি, কি বলে? 13ই জুন 2009 সাল, তারিখটা আমার স্পষ্ট মনে আছে। আর সম্ভবত সেদিন শনিবার ছিল। শনি ও মঙ্গলবার আত্মাদের হাজির করার মোক্ষম দিন। বিশেষ করে এই দুদিন এরা স্বাধীনভাবে ঘুরে বেড়ায়, সুযোগ পেলেই লোকজনকে ভয় দেখায় কিংবা বড় কোনো অঘটন ঘটায়। ছোটবেলা থেকে আমার দিদার কড়া নির্দেশ ছিল, শনিবার আর মঙ্গলবারে যেন বেশি রাতে বাইরে না থাকে। তাছাড়া আমার বাড়ির প্রায় পাশেই ছিল কবিরাজ মালু জ্যাঠার বাড়ি। তিনিও বারবার নিষেধ করতেন, আর নিষেধ করার কারণ ছিল আমার ভুতুড়ে রাশি। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু ভুতুড়ে রাশির লোক লোক লোকই থাকে আলাদা। হয়তো একই সাথে দুজন রাতের বেলায় হাঁটছেন, আপনিও হবে না। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু ভুতুড়ে রাশির লোক থাকে আলাদা হয়। একই সাথে দুজনে রাতের বেলায় হাঁটছেন, আপনি অনেক কিছুই দেখছেন কিন্তু আপনার সঙ্গে কিছুই দেখতে পাচ্ছেন না, এমন হয়। আর নিজের এই ভুতুড়ে রাশি হয়, এইসব বাজে বাজে নানা অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় বহুবার। আর তাই বাড়ি থেকে কঠিন নির্দেশ ছিল, ইলিশ, কই কিংবা পুঁটি মাছ দিয়ে ভাত খেয়ে ভর দুপুরে বাইরে যেন না যায়, অথবা তেল পিঠা খেয়ে পানি না খেয়ে বাইরে বের হওয়া ছিল অসম্ভব। এত কড়াকড়ির পরও কখনো কখনো মিস্টেক হয়ে যেত। যাই হোক, সেই 13ই জুন শনিবার ছিল এমনই এক ভয়ঙ্কর রাত। ভয়ঙ্কর মানে শুধু ভয়ঙ্কর না, এ এক বিভীষিকাময় কালো রাত। ঠিক সেদিন থেকে 1 বছর আগে সুমনের বাবার উপর রাগ করে বিষ খেয়ে মরেছিল। সন্ধ্যার সময় বাড়ি থেকে বের হয়ে গেছিল, আর সারা রাতে বাড়ি আসেনি। পরের দিন নুরুল কাকা পুকুরের পাশে এক জমিতে মহিলার নীল হয়ে যাওয়া লাশ দেখতে পান। আর সেদিন থেকে ঠিক 19 দিনের পর প্রিয়াঙ্কার মা নাকি একবার সুমনের মাকে পুকুর পাড়ে দিয়ে হেঁটে যেতে দেখেছিল। যাই হোক, সুমনের মা বিষ খেয়ে মারা যাওয়ার 33 দিন সুমনের বাবা নতুন একটা বউ নিয়ে এলো। কিন্তু সেই নতুন বউ যে সংসারের শান্তির কাল হয়ে যাবে তা সুমনের বাপ ভাবতেও পারেনি। প্রথম কদিন ভালোই চলল, তারপর শুরু হলো নতুন বউয়ের আসল চেহারার প্রদর্শন। ছোট সুমনটা তখন কেবল 6-7 বছরের, কিন্তু ওই ছোট্ট বাচ্চা ছেলেটার সাথে সৎ মা নানাভাবে অত্যাচার করা শুরু করলো। সৎ মায়ের আচরণে ক্ষুব্ধ সুমন অভিমান করে বাড়ির বাইরে তাল গাছের গুলোর নিচে গিয়ে বসে থাকতো। আর তেমনি একদিন ভর দুপুরবেলা সুমন তাল গাছের নিচে বসে আছে, এমন সময় পশ্চিমে বাগানটার কাছ দিয়ে ওর আপন মাকে আসতে দেখলো। মাকে দেখে আনন্দে আধখানা সুমন কিছু দূর দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে সৎ মা আর বাবার বিরুদ্ধে হাজার অভিযোগ একে একে তুলে ধরলো। কীভাবে তার নতুন মা তার সাথে খারাপ ব্যবহার করে, কীভাবে বাবা আর আদর করে না, সব কথা। ছোট্ট সুমনের কথা শুনে ওর হারিয়ে যাওয়া মা নাকি কেঁদে ফেললো, আর সুমনকে বলেছিল, যা বাবা বাড়ি যা, আমি একটু পরেই আসছি। মহা খুশিতে সুমন দৌড়ে বাড়িতে এসে সবাইকে ডেকে ডেকে মায়ের সাথে দেখা হওয়ার কথা বলল, কিন্তু কেউই ওর কথা কর্ণপাত করলো না। আমার কাছে এসে আমাকে জাপটে ধরে বলল, ও কাকা, আমি না মাকে দেখেছি। আমি ওকে কাছে বসিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে সব জিজ্ঞাসা করলাম, কি দেখেছিস, কিভাবে দেখেছিস, আর কি কথা হলো, সব কিছু। 7 বছরের ছোট্ট সুমন গড়গড় করে সব কথা বলে গেল। আমি ওর কথা পুরোপুরি বিশ্বাস না করলেও একেবারে উড়িয়ে দিলাম না। এমনকি ছোট সুমনের কিছু বললাম না। থাক,
না, বেচারা মায়ের ফিরে আসা সান্ত্বনা নেই, তাও যদিও একটু ভালো থাকে। সেদিন সন্ধ্যা থেকে শুরু হয়েছিল উৎপাত। সুমনের নতুন মা যেখানেই যান সেখানেই ভয় দেখাতো। এমনকি একবার তো কাঁচা বাথরুমের মধ্যের ওপর পুঁতে ফেলতে চেয়েছিল। ভাগ্যিস সেদিন হুজুরের বউ বাথরুমে ভাঙার শব্দে এগিয়ে এসেছিল, তা না হলে সেদিনই সৎমায়ের কেল্লাফতে হয়ে যেত। তারপর থেকে সৎমা একা একা টিউবওয়েলের পাড়েও যেত না। কিন্তু কদিন আর এভাবে থাকা যায়? ভয়ে ভয়ে মহিলা বাপের বাড়ি চলে গেল কয়েকদিনের জন্য। আর সেই কয়েকদিন আর কেউ কিছু দেখলো না। সুমনের সৎমা কবিরাজের কাছ থেকে তেল, মাদুলি, পানি পড়া প্রভৃতি নিয়ে কদিন পর আবার এই বাড়িতে ফিরে এলো। আর কবিরাজের ওপর দৃঢ় ভরসায় সব কিছুই তুচ্ছ জ্ঞান করা শুরু করলো। কিন্তু কথায় আছে, পিপীলিকার পাখা গজায় মরিবার তরে। একদিন এই নব্য পাখনাযুক্ত মহিলা শেষ দিন চলে এলো। সুমনের সৎমা এ বাড়িতে এলেও প্রায় মাসখানেক আর কিছুই দেখলেন না। ভাবলেন সব কিছু স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু 1 মাস পর থেকে শুরু হলো নতুন উপদ্রব। রাত বিরাতে হঠাৎ করে ঘরের বাইরে গরু হেঁটে চলার শব্দ পাওয়া গেল। কখনো খুব কাছ থেকে কেউ যেন ফিসফিস করে কিছু বলছে এমন শোনা যেত। মনে হতো এই জানালার ওপাশে দাঁড়িয়ে দুজন মানুষ নিজেদের মধ্যে আলাপ করছে। এমনকি সৎমা 2-1 দিন সে কথা শোনার চেষ্টাও করলো না, তাও না। জানালার সাথে কান পেতে থাকা কিছু বুঝতে পারল না, কিছুই বুঝতে পারল না, বরং ফিসফিসানির শব্দ শোনা যেত শুধু। এভাবে চলতে চলতে একদিন ঝড় বাতাস ছাড়াই সৎমার গায়ের ওপর আম গাছের ডাল ভেঙে পড়তে বেঁচে গেল। তারপর একদিন দুপুরবেলা হঠাৎ করে বাড়ির পাশের আম গাছটা কেউ একজন যেন জোরে জোরে ঝাঁকাতে শুরু করলো। সেই ঝাঁকানি না দেখতে কেউ বিশ্বাস করবে না। যা হোক, এত কিছু 1 বছর ধরে চলতে থাকলো। একদিন বিকেলে সুমন এলো আমার কাছে, এসে বলল, ও কাকা, মা তো আর আসছে না। আমি ওকে কোনো উত্তর দিতে পারলাম না, শুধু বললাম, দূর বেটা, এত ভাবছিস কেন? মা আসবে, ভাবিস। ভাতিজা সুমন যেন একটু আশা খুঁজে পেল। ওর চোখ মুখ চকচক করে উঠল। তারপর দৌড় দিয়ে বাড়িতে। সুমন চলে যেতে আমার একটা চিন্তা মাথায় এলো। আচ্ছা, সুমনের মা কি চায়? কেন এমন করছে? আমি জানি এর উত্তর একমাত্র সুমনের মাই দিতে পারে। মাথার মধ্যে দুষ্টু বুদ্ধি চলে এলো। প্ল্যান চেট করবো বলে স্থির করলাম, কিন্তু কিভাবে? এর আগে একটা কথা বলে রাখি, আমি যখন এসএসসিতে পড়তাম তখন আমার এক বন্ধু সুজন কবিরাজি শিখত। ও আমাকে কয়েকটা কবিরাজির বইও দিয়েছিল। আর সেই বইয়ের নিয়ম অনুযায়ী সে বয়সে কিন্তু আমল করেছি। শ্মশান থেকে পয়সা, হার এসব সংগ্রহ করেছিলাম অনেক আগে, কিন্তু তার ব্যবহার করার সাহস কখনো হয়ে ওঠেনি। আর আমার মা একদিন সেই সব কবিরাজির বই ডায়েরি খুঁজে পেয়ে নিষ্ঠুরভাবে পুড়িয়ে দিয়েছিল। আর তা পুড়িয়েছে আমার ভালোর জন্য। সেই পুরনোর হাত থেকে 2-1টা বই রক্ষা পায়। তেমনি একটা বই নিয়ে আমি আবার পড়া শুরু করলাম। খুব মনোযোগ সহকারে পড়ে করণীয় কাজগুলো শিখে রাখলাম। প্ল্যান চেট করতে অন্তত আরও 2 জনের দরকার, যারা আমাকে শক্তি দিতে পারবে। অনেক ভেবেচিন্তে আমার বাল্যবন্ধু শফিকুল আর জাকিরকে সব কিছু খুলে বললাম। ওরা রাজি হয়ে গেল। তারপর কিছু আনুষঙ্গিক প্রয়োজনীয় জিনিস, যেমন সোয়াশের আতপ চাল, আগরবাতি, শ্মশানে পৌনে 2 টাকা, মরা মানুষের বিছানার চাদরের টুকরো, সুমনের মায়ের কাপড়ের টুকরো ইত্যাদি খুব গোপনে সংগ্রহ করলাম। তারপর এলো আকাঙ্ক্ষিত রাত। 13ই জুন 2009, শনিবার, ঘুটঘুটে কালো এক রাত। আমরা কজন রাত 12টা নাগাদ জাকিরের ঘরে বসলাম। সবাই পবিত্র হয়ে মাটিতে প্ল্যানচেটের ছক আঁকলাম। তারপর বইয়ের নির্দেশ মতো অনুযায়ী যা যা করতে হবে সবই করলাম। রাত 1টা নাগাদ 3 জনে মুখোমুখি বসে
বসে আছি। আমি প্ল্যান্টের জন্য কালী ষষ্ঠী মন্ত্র জপ করলাম। তারপর আত্মার মা মন্ত্র জপ করতে করতে নাকে তীব্র ঝাঁঝালো এক গন্ধ পেলাম। তারপর সারা ঘর যেন কাঁপতে থাকলো। আমি আগেই ওদের বলেছিলাম যেন কেউ ভয় না পায়, ভয় পেলে নির্ঘাত মৃত্যু। কিন্তু তারপরেও আমরাই ভয় 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 করতে শুরু করতেই নিজেকে নিজের দুর্বলতা টের পেলাম। সঙ্গে সঙ্গে জাকিরের হাত জোরে ধরে করে ধরলাম, আমার অন্য হাত শ্মশানের হাতটার উপর। আমি জানি যতক্ষণ আমি দুর্বল না হব ততক্ষণ আমার কিছুই হবে না। একটা জোর করে নিঃশ্বাস নিয়ে চোখ খুললাম। একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে আমার থেকে একটু তফাতে। আমি বললাম, কে? ছায়ামূর্তি হাসতে হাসতে বলল, কিরে, আমাকে চিনতে পারছিস না? আমি তো ভাবি, আমাকে ডাকতেই তো এসব করা, তাই না? হা হা হা। আমি বললাম, হ্যাঁ। সুমনের মা বলল, আমি অনেক সুযোগ খুঁজছিলাম তোর সাথে দেখা করার, কিন্তু সুযোগ পাইনি, আজ পেলাম। আমি বললাম, ভাবি, আসলে তুমি এমন করলে কেন? আর এখনই বা এমন করছো কেন? এবার সুমনের মা একটু গর্জন করে উঠে বলল, কেন তুই জানিস না কেন আমি এমন করছিলাম আর কেন করছি? সুমনের বাবা এই মহিলার জন্য আমার গায়ে হাত তুলেছিল, তাই রাগ করে আমি বিষ খেলাম। আর এই মহিলা আমি মরতে না মরতে আমার ঘরে ঢুকলো। আমার ছোট শাওয়ানের সাথে কি খারাপ ব্যবহারই না করেছে। আমার সুমন আমার জন্য কাঁদে। আমি কিছুতেই ওই মহিলাকে থাকতে দেব না, এমনকি কোনো মহিলাকেই না। দৃঢ় কণ্ঠে সুমনের মা কথাটা বলল। রাগে তার কণ্ঠ থেকে সাপের মতো ফুঁসফুঁস শব্দ হচ্ছে। আমি কিছু একটা বলতে যাব অমনি সুমনের মা বলল, তুই আর এসব করিস না, তোর এসব কিছুই না। আমি এমনি তোর সাথে দেখা করতে এসেছিলাম, একটা সংবাদ দিতে। আমি কৌতূহলে জিজ্ঞেস করলাম, কিসের সংবাদ? সুমনের মা এবার খুঁজতে খুঁজতে বলল, আমি আমার ঘরের কাউকে থাকতে দেব না, এমনকি দুনিয়াকেও না। ওই মহিলার সময় শেষ হয়ে গেছে। আমার ওকে জলের মধ্যে চুবোতে এসেছি। হা হা হা। যা যা, এসব করিস না কখনো। আমি অবর লেগে গেলাম। কি সত্যি নাকি? ঘর আবার কাঁপতে শুরু করলো। তারপর আর কিছুই নেই। জাকির আর শফিকুল তো ভয় চুপসে আছে। শফিকুল কি যেন বলতে চেয়েও বলতে পারছে না। সুমনের বাড়ি থেকে চেঁচামেচির আওয়াজ আসছে। কি যেন হয়েছে সেখানে। কান খাড়া করে শোনার চেষ্টা করলাম। যা শুনতে পেলাম, তারপর তিনজন পরস্পরের মুখের দিকে তাকিয়ে চুপসে গেলাম। ঘটনার আকস্মিকতায় এত দ্রুত সব ঘটে গেল ভাবতেই পারছিলাম না তখন। হ্যালো বন্ধুরা, আজকের গল্প তাহলে এখানেই শেষ করলাম। আপনাদের কেমন লাগলো জানাবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনাদের কাছে যদি এরকম সুন্দর কোনো গল্প থাকে আমাকে লিখে পাঠাবেন বা হোয়াটসঅ্যাপ করে দেবেন। আমি ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের দিয়ে দেবো, ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা ওখানে লিখে পাঠাবেন। আর কি, আজকে শেষ করলাম। আপনাদের কেমন লাগলো জানাবেন। এখানেই শেষ করলাম। নমস্কার।